নমস্কার, গল্পোল্লাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের পাঠ জহির রায়হানের লেখা ২১-এর গল্প। জহির রায়হান ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সাহিত্যিক, ঔপন্যাসিক ও চলচ্চিত্র পরিচালক। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনাকে সাহিত্য ও চলচ্চিত্রে শক্তভাবে তুলে ধরেছেন। জহির রায়হানের লেখায় সমাজ বাস্তবতা, রাজনৈতিক অস্থিরতা ও মানুষের সংগ্রামের কথা ফুটে ওঠে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল হাজার বছর ধরে, আর এক ফাল্গুন, বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে ইত্যাদি। আজ তাঁরই লেখা একটি ছোট গল্প, ২১-এর গল্প। তপুকে আবার ফিরে পাব এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন। তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে। ভাবতে অবাক লাগে, ৪ বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম, যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি, সেই তপু ফিরে এসেছে। ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি। রাতে ভালো ঘুম হয় না। যদিও একটু আদ্র তন্দ্রা আসে, তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে ওঠে, ভয়ে জড়সড় হয়ে যায়। লেপের নিচে দেহটা ঠক ঠক করে কাঁপে। দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটোখাটো জটলা পাকাই। খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা। আমরা যে অবাক হই না তা নয়, আমাদের চোখেও বিস্ময় জাগে। ২ বছর ও আমাদের সাথে ছিল। ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম। সত্যি কি অবাক কাণ্ড দেখো তো! কে বলবে যে এ তপু? ওকে চেনাই যায় না। ওর মাকে ডাকো, আমি হলপ করে বলতে পারি, ওর মাও চিনতে পারবে না ওকে। চিনবে কি করে? জটলার এক পাশ থেকে রাহাত নিজের মতো বলে, চেনার কোনো উপায় থাকলে তো চিনবে। এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না। বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আমরাও কেমন যেন আনমনা হয়ে পড়ি ক্ষণিকের জন্য। অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেবার জন্য। সারাদিন এখানে ওখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি, তখন রীতিমতো ভাবনায় পড়লাম। এখন কি করা যায় বলো তো? ওদের একজনকেও পাওয়া গেল না। আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে। বিছানার ওপর ধপাস করে বসে রাহাত বলল, ওর মা মারা গেছে। মারা গেছে? আহা, সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্নাটেই না তপুর জন্য কেঁদেছিলেন তিনি। ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গিয়েছিল। বউটার খবর? ওর কথা বলো না আর। রাহাত মুখ বাঁকালো। অন্য আর এক জায়গায় বিয়ে করেছে। সে কি, এর মধ্যে বিয়ে করে ফেলল মেয়েটা? তপু ওকে কত ভালোবাসত। নাজিম বিড়বিড় করে বলে উঠল চাপা স্বরে। শানু বলল, বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা? বলে তপুর দিকে তাকালো শানু। আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর ওপর। সত্যি, কে বলবে এ ৪ বছর আগেকার সেই তপু, যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকত সবসময়। ২ বছর সে আমাদের সাথে ছিল। আমরা ছিলাম ৩ জন, আমি, তপু আর রাহাত। তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট। কিন্তু বয়সে ছোট হলে কি হবে, ওই ছিল একমাত্র বিবাহিত। কলেজে ভর্তি হবার বছরখানেক পরে রেনুকে বিয়ে করে তপু। সম্পর্কে মেয়েটা আত্মীয়া হতো ওর। দেহারা গড়ন, ছিপছিপে কোটি, আপেল রঙের মেয়েটা প্রায়ই ওর সাথে দেখা করতে আসতো এখানে। ও এলে আমরা চাঁদা তুলে চা আর মিষ্টি এনে খেতাম, আর গল্প গুজবে মেতে উঠতাম রীতিমতো। তপু ছিল গল্পের রাজা। যেমন হাসতে পারত ছেলেটা, তেমনই গল্প করার ব্যাপারেও ছিল ওস্তাদ। যখনও গল্প করতে শুরু করত তখন কাউকে কথা বলার সুযোগ দিত না। সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন, সেই হোঁতকা মোটা লোকটা, ক্যাপিটালে যার সঙ্গে আলাপ হয়েছিল, ওই যে লোকটা বলেছিল সে বার্নার্ড শ হবে, পরশু রাতে মারা গেছে একটা ছ্যাঁকড়া গাড়ির তলায় পড়ে।
আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল, ও মারা যাবার পরের দিন এক বিলেতি সাহেবের সাথে পালিয়ে গেছে। রুনি মেয়েটার খবর জানো তো? সে কি, রুনিকে চিনতে পারছো না? শহরের সেরা নাচিয়েছিল, আজকাল অবশ্য রাজনীতি করছে। সেদিন দেখা হলো রাস্তায়। আগে তো পাটকাঠি ছিল, এখন বেশ মোটা সোটা হয়েছে। দেখা হতেই রেস্তোরাঁয় নিয়ে গিয়ে খাওয়ালো। বিয়ে করেছে শুনে জিজ্ঞেস করলো বউ দেখতে কেমন হয়েছে। এবার তুমি এসো। উফ, কথা বলতে শুরু করলে যেন আর ফুরোতে চায় না। রাহাত থামিয়ে দিতে চেষ্টা করত ওকে। রেনু বলতো, আর বলবেন না, এত বকতে পারে বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠত সে। তবু থামতো না তপু। এক গাল হাসি ছড়িয়ে আবার পরস্পরহীন কথার তুবড়ি ছোটাত সে। যাকগে, অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না, নিজের কথাই বলি। ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে এ শহরে আর থাকবো না, গাঁয়ে চলে যাব। ছোট্ট একটা ঘর বাঁধব সেখানে। আর তোমরা দেখো, আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না, একেবারে সাধারণ। হ্যাঁ, একটা ছোট্ট ডিসপেন্সারি, আর কিছু না। মাঝে মাঝে এমনই স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তপু। এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর, কিন্তু বরাত মন্দ, ছিল জন্মখোড়া। ডান পা থেকে বাঁ পাটা ইঞ্চি দুয়েক ছোট ছিল ওর, তবে বাঁ জুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না সবার। আমাদের জীবনটা ছিল যান্ত্রিক। কাক ডাকা ভোরে বিছানা ছেড়ে উঠতাম আমরা। তপু উঠত সবার আগে। ও জাগাতো আমাদের দুজনকে। ওঠো, ভোর হয়ে গেছে, দেখছো না? অমন মোষের মতো ঘুমোচ্ছ কেন? ওঠো। গায়ের ওপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তপু। মাথার কাছে জানালাটা খুলে দিয়ে বলতো, দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে, আর ঘুমিও না, ওঠো। আমাদের ঘুম ভাঙিয়ে নিজ হাতে চা তৈরি করত তপু। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম। তারপর 10টা নাগাদ স্নানাহার সেরে ক্লাসে যেতাম আমরা। বিকেলটা কাটত বেশ আমোদ ফুর্তিতে। কোনোদিন ইস্কাটনে বেড়াতে যেতাম আমরা, কোনোদিন বুড়িগঙ্গার ওপারে। আর যেদিন রেনু আমাদের সাথে থাকত, সেদিন আজিমপুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গায়ের ভেতর হারিয়ে যেতাম আমরা। রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুখ ভেজে আনত বাসা থেকে। গেঁয়ো পথে হাঁটতে হাঁটতে মুড়মুড় করে ডালমুখ চিবোতাম আমরা। তপু বলতো, দেখো রাহাত, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? এই যে আঁকা বাঁকা লাল মাটির পথ, এই পথের যদি শেষ না হতো কোনো দিন, অনন্তকাল ধরে যদি এমনই চলতে পারতাম আমরা। এ কি, তুমি আবার কবি হলে কবে থেকে? ভ্রুজোড়া কুঁচকে হঠাৎ প্রশ্ন করত রাহাত। না না, কবি হতে যাব কেন, ইতস্তত করে বলতো তপু। তবুও কেন যেন মনে হয়। স্বপ্নালু চোখে স্বপ্ন নামত তার। আমরা ছিলাম 3 জন, আমি, তপু আর রাহাত। দিনগুলো বেশ কাটছিল আমাদের, কিন্তু অকস্মাৎ ছেদ পড়ল। হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে অগণিত লোকের ভিড় জমেছিল সেদিন। ভোর হতে ক্রুদ্ধ ছেলে বুড়োরা এসে জমায়েত হয়েছিল সেখানে। কারো হাতে প্লাকার্ড, কারো হাতে স্লোগান দেওয়া চুঙ্গ, আবার কারো হাতে লম্বা লাঠিটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা। তর্জনী দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল, আর শুকনো ঠোঁট নেড়ে এলোমেলো আর কি যেন বলছিল নিজেদের মধ্যে। তপু হাত ধরে টান দিল আমায়। এসো। কোথায়? কেন, ওদের সাথে? চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে। এসো, চলো। আমরা মিছিলে পা বাড়ালাম। একটু পরে পেছন ফিরে দেখি রেনু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে। যা ভেবেছিলাম, দৌড়ে এসে তপুর হাত চেপে ধরল রেনু। কোথায় যাচ্ছ তুমি? বাড়ি চলো। পাগল নাকি? তপু হাতটা ছাড়িয়ে নিল, তারপর বলল, তুমিও চলো না আমাদের সাথে। না, আমি যাব না, বাড়ি চলো। রেনু আবার হাত ধরল ওর। কি বাজে বকছেন? রাহাত রেগে উঠল এবার।
বাড়ি যেতে হয় আপনি যান, ও যাবে না। মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, দোহাই তোমার, বাড়ি চলো, মা কাঁদছেন। বললাম তো যেতে পারবে না ও, যাও। হাতটা আবার ছাড়িয়ে নিল তপু। রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হলো। বললাম, কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? ভয়ের কিছু নেই, আপনি বাড়ি যান। কিছুক্ষণ ইতস্তত করে টলটল চোখ নিয়ে ফিরে গেল রেনু। মিছিলটা তখন মেডিকেলের গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে। তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম। রাহাত স্লোগান দিচ্ছিল, আর তপুর হাতে ছিল একটা মস্ত প্লাকার্ড। তার ওপর লাল কালিতে লেখা ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছতে অকস্মাৎ আমাদের সামনে লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো চারপাশে। ব্যাপার কি বুঝবার আগেই চেয়ে দেখি প্লাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু। কপালের ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত, আর সেই গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তার। তপু! রাহাত আর্তনাদ করে উঠল। আমি তখন বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিলাম। দুজন মিলিটারি এসে তপুর মৃতদেহটা তুলে নিয়ে গেল আমাদের সামনে থেকে। আমরা এতটুকু নড়লাম না, বাধা দিতে পারলাম না। দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল। তারপর আমিও ফিরে আসতে আসতে চিৎকার করে উঠলাম, রাহাত, পালাও! কোথায়? হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত। তারপর উভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে। সে রাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন এখানে। রেনুও এসেছিল। পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার। কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে। একটা কথাও আমাদের সাথে বলেনি রেনু। রাহাত শুধু আমার কানে ফিসফিস করে বলেছিল, তপু না মরে আমি মরলেই ভালো হতো। কি অবাক কাণ্ড দেখো তো, পাশাপাশি ছিলাম আমরা, অথচ আমাদের কিছু হলো না। গুলি লাগলো কিনা তপুর কপালে। কি অবাক কাণ্ড দেখো তো। তারপর 4টে বছর কেটে গেছে। 4 বছর পর তপুকে ফিরে পাব একথা ভুলেও ভাবিনি কোনো দিন। তপু মারা যাবার পর রেনু এসে একদিন মালপত্রগুলো সব নিয়ে গেল ওর। 2টো সুটকেস, একটা বইয়ের ট্রাঙ্ক আর একটা বেডিং। সেদিনও মুখ ভার করেছিল রেনু। কথা বলেনি আমাদের সাথে, শুধু রাহাতের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করেছিল, ওর একটা গরম কোট ছিল না, কোটটা কোথায়? ও, ওটা আমার সুটকেসে। ধীরে ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত। এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পড়েছিল। মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের, ওঠো, আর ঘুমিও না, ওঠো। চোখ মেলে কাউকে দেখতে পেতাম না, শুধু ওর শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ভরে উঠত। তারপর একদিন তপুর সিটে নতুন ছেলে এলো একটা। সে ছেলেটা বছর 3 ছিল। তারপর এলো আর একজন, আমাদের নতুন রুমমেট। বেশ হাসি খুশি ভরা মুখ। সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতা উল্টুচ্ছিল সে। তার চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলিটনের স্কালটা বের করে দেখছিল আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল সে। তারপর একসময় হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, রাহাত সাহেব, একটু দেখুন তো, আমার স্কালের কপালের মাঝখানটায় একটা গর্ত কেন? কি বললে? চমকে উঠে উভয়ই তাকালাম ওর দিকে। রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে। ঝুঁকে পড়ে সে দেখতে লাগলো অবাক হয়ে। হ্যাঁ, কপালের মাঝখানটায় গোল একটা ফুটো। রাহাত তাকালো আমার দিকে। ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার। বিড়বিড় করে বললাম, বাঁ পায়ের হাড়টা 2 ইঞ্চি ছোট ছিল ওর। কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত। হাতগুলো ঠকঠক করে কাঁপছিল ওর। একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বলল, বাঁ পায়ের টিবিয়া ফেবুলাটা 2 ইঞ্চি ছোট। দেখো দেখো।
উত্তেজনায় আমিও কাঁপছিলাম। ক্ষণকাল পরে স্কালটা 2 হাতে তুলে ধরে রাহাত বলল, তপু। বলতে গিয়ে গলাটা ধরে এলো ওর।